অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এর আগে আমরা পড়েছিলাম দশম অধ্যায়ে বাংলাদেশের সামাজিক সমস্যার কিশোর অপরাধ নিয়ে। আজকে আমরা পড়ব মাদকাসক্তির ধারণা ও কারণ। দেখো, মাদকাসক্ত সঙ্গীদের সাথে মেলামেশার মধ্য দিয়ে প্রধানত মাদকাসক্তির সূত্রপাত হয়। আমি কয়েকটা পয়েন্ট এখানে লিখেছি যে ধারণা নিয়ে আমরা কীভাবে মাদকাসক্তি ছড়ায় সমাজে বা কিশোরীদের মধ্যে কীভাবে সেটা বিস্তার লাভ করে। মাদকাসক্ত সঙ্গীদের সাথে মেলামেশার মধ্য দিয়ে প্রধানত মাদকাসক্তির সূত্রপাত ঘটে, অর্থাৎ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে দেখা যায় ছেলেমেয়েরা কিশোরীরা মাদকাসক্ত হয়ে থাকে। মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে না জেনেই, যে কী কী ক্ষতিকর দিক আছে সেগুলো না জেনেই তারা কী করে, এর উপর নির্ভরশীল হয়ে পড়ে। কেবল সাময়িক উত্তেজনা লাভের জন্য বন্ধুদের প্ররোচনায় কিশোরীরা মাদকদ্রব্য সেবন করে থাকে। তারা মনে করে যে এটার মধ্যে অনেক ভালো জিনিস আছে বা এটা অনেক মজা, এরকম করে করে তারা বন্ধুদের পাল্লায় পড়ে তারা এই মাদক দ্রব্যগুলো সেবন করে থাকে। পরে তারা তাদের মরণ নেশায় পরিণত হয়। কিশোর মনে সাধারণত কৌতূহল প্রবণ। তারা কি করে, কৌতূহল বশত, যে সবাই খায়, যাদেরকে দেখে যে আমরাও খেয়ে দেখি কীরকম, হ্যাঁ নিশ্চয়ই অনেক ভালো, এরকম মনে করে কৌতূহল বশত। যে কিশোর মন স্বভাবতই কৌতূহল প্রবণ, ফলে শুধুমাত্র কৌতূহলের বশেও অনেকে মাদকদ্রব্য গ্রহণ শুরু করে থাকে। যে কৌতূহল বশত, যেটার মধ্যে কি আছে এরকম তারা মনে করে থাকে। পিতা বা বাড়ির অন্য বয়স্কদের পকেট থেকে বিড়ি সিগারেট চুরি করে কিশোররা অনেক সময় তাদের কৌতূহল মেটায়। বড়রাদের যদি দেখে তারা সিগারেট খেতে বা বিড়ি খেতে, তাহলে দেখা যায় কৌতূহলবশত তারা যখন না থাকে, অনুপস্থিত থাকে, যে তাদের পকেট থেকে বিড়ি বা সিগারেট নিয়ে তারা খেয়ে দেখে যে এটার মধ্যে আসলে কি আছে, কৌতূহল মেটায়। এই কৌতূহল থেকে একসময় তাদের ধূমপানের অভ্যাস গড়ে ওঠে। এই ধূমপান থেকেই তারা পরে অন্যান্য নেশাদ্রব্য যেমন গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা প্রভৃতিতে আসক্ত হয়ে পড়ে। হ্যাঁ, যে আমরা প্রথমে দেখলাম সঙ্গীদের সাথে মেলামেশার কারণে, দ্বিতীয়টা হলো কৌতূহল প্রবণ। এরপরে আস্তে আস্তে তারা দেখা যায় বড় ধরনের ড্রাগ এডিক্টেড বা গাঁজা, ফেন্সিডিল এরকম যেগুলো বড় ধরনের নেশাজাত দ্রব্যগুলো আছে সেগুলোর সাথে তারা জড়িয়ে পড়ে। বেকারত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্যু, প্রেমে ব্যর্থতা, পারিবারিক অশান্তি ইত্যাদি কারণে অনেকের মনে হতাশার সৃষ্টি হয়। যেমন বেকারত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্যু, এগুলো কারণে মানুষের মনের মধ্যে হতাশার সৃষ্টি হয়। সেই হতাশা থেকে মানুষ দেখা যায় আস্তে আস্তে মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ে এবং এই হতাশা থেকে মুক্তি লাভের আশায় প্রথমে বন্ধু বান্ধবের পরামর্শ এবং তাদের দেখা দেখি অনেকে মাদকদ্রব্য গ্রহণ করতে শুরু করে। পরে এটা তাদের নেশায় পরিণত হয়। তারপর একটা আছে পারিবারিক অশান্তি, যে পারিবারিক স্নেহ মনোযোগ থেকে বঞ্চিত হয়ে কিংবা পারিবারিক অশান্তি ও ঝগড়া বিবাদ থেকে অনেক সময় কিশোরদের মনে হতাশার জন্ম দেয়। যে একটি পরিবারে যদি সারাক্ষণ ঝগড়াঝাটি লেগে থাকে, তাহলে দেখা যায় বা পারিবারিক অশান্তি লেগে থাকে, সেখান থেকে শিশুরা বেশি কিছু শিখবে না। তারা দেখা যায় ওই অশান্তি থেকে নিজেদের মুক্তি করতে তারা এই মাদকদ্রব্য গ্রহণ করে থাকে। এক পর্যায়ে তারা এই আসক্তিতে পরিণত হয়। তারপর আরেকটা বড় পয়েন্ট আছে এখানে, অপসংস্কৃতির প্রভাব, যেটা আমরা বর্তমান যুগে দেখি। অপসংস্কৃতির প্রভাব ও মাদকাসক্তির পিছনে একটি বড় কারণ হিসেবে কাজ করে। চলচ্চিত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে আজকাল এক দেশের সংস্কৃতি সহজে অন্য একটি দেশের সংস্কৃতি ও জনজীবনকে প্রভাবিত করছে। যে আমরা জানি যে টেলিভিশনে অনেকগুলো চ্যানেল থাকে বা ইন্টারনেটে আমরা সারা বিশ্বের খবরাখবরগুলো জানতে পারি, যেগুলোর মাধ্যমে ছেলেমেয়েরা বা কিশোরীরা তারা বিভিন্ন ধরনের যে সংস্কৃতিগুলো গ্রহণ করে, সেগুলো গ্রহণ করার ফলেও তারা দেখা যায় যে মাদকাসক্ত হয়ে থাকে। দুই ভিন্ন সংস্কৃতির টানাপোড়েনে পড়েও যুব সমাজের একটা অংশ বিভ্রান্ত, লক্ষ্যভ্রষ্ট হয়ে মাদকে আকৃষ্ট হয়। যে দুটো সংস্কৃতি আমরা যেটাকে গ্রহণ করছি বা যেটাকে আমরা গ্রহণ করব, দ্বিধাদ্বন্দ্বে ভুগে অনেক সময় দেখা যায় কিশোরীদের মধ্যে এই হতাশা বোধের জন্ম হয় এবং তারপর থেকেই তারা দেখা যায় এই মাদকাসক্তিতে আসক্তি হয়ে পড়ে। এবার আমরা জানবো মাদকাসক্তির প্রভাব ও প্রতিরোধ, কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি বা সমাজে এটার প্রভাব কিরকম পড়ে আমরা একটু দেখি। প্রভাব
প্রতিরোধ। প্রথমে আমরা দেখি প্রভাব। মাদকাসক্তির কি কি প্রভাব আছে আমাদের সমাজ জীবনে। মাদকাসক্তি বর্তমানে একটি ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটি আমাদের সামাজিক নৈতিক জীবনেও মারাত্মক প্রভাব ফেলছে। শারীরিক ক্ষতির মধ্যে একজন মাদক গ্রহণকারী হৃদরোগ, যক্ষা, ক্যান্সার ও শ্বাসকষ্ট হতে পারে। তার মানসিক স্বাস্থ্যও দুর্বল হয়ে পড়ে। মাদক গ্রহণকারীরা হতাশা ও হীনমন্যতায় ভোগে। নিজেদের ক্ষতি তো এরা করে, উপরন্ত ভয়, উৎকণ্ঠা, উত্তেজনার শিকার হয়ে সমাজেও নৈরাশ্য সৃষ্টি হয়। নিজেদের ক্ষতি করা, ভয়, উৎকণ্ঠা, ইত্যাদি সৃষ্টি নৈরাজ্য সৃষ্টি। যে দেখা যায় এর প্রভাবে কি কি ক্ষতি হতে পারে। যে নিজের ক্ষতি তো হয়, অন্যের ক্ষতি হয়। পারিবারিক প্রত্যেকটা সদস্য তারা ভয় উৎকণ্ঠায় কাজ করে, যে উৎকণ্ঠায় থাকে যে কখন কি একটি অশান্তির সৃষ্টি হয়। নৈরাজ্য সৃষ্টি, পারিবারিক যেরকম অশান্তি বা নৈরাজ্যের সৃষ্টি হয় এরকম সমাজেও নৈরাজ্যের সৃষ্টি হয়। পারিবারিক জীবনে মাদকের প্রভাবে নানা জটিল সমস্যার সৃষ্টি করে, পুরো পরিবারের সুখ শান্তিকে নষ্ট করে। পরিবারের সুখ শান্তি নষ্ট করে। এই মাদকাসক্তির প্রভাবে পরিবারের সুখ শান্তি নষ্ট হয়। যে পরিবারে একজনও মাদকাসক্ত সন্তান থাকে সে পরিবারে ঝগড়াঝাটি লেগেই থাকে। প্রতিবেশীদের কাছেও পরিবারে মর্যাদা থাকে না। পরিবারে মর্যাদা থাকে না। মাদকের টাকা যোগান দিতে অনেক সময় পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে যায়। যে দেশে সহজে মাদক পাওয়া যায় সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যার ঘটনাও বেশি ঘটে। মাদকের প্রভাবে সামাজিক অস্থিরতা, মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়। সামাজিক অস্থিরতা, ও মূল্যবোধের অবক্ষয়। সামাজিক অস্থিরতা এবং মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়। মাদকের হাত থেকে সমাজের মানুষকে রক্ষা করার জন্য তাই মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এগুলো হলো প্রভাব, যে কি কি ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয় বা সমাজের উপর, পরিবারের উপর কি ধরনের প্রভাবগুলো পড়ে। এখন আমরা দেখব যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমরা কি কি নিতে পারি। প্রতিরোধমূলক ব্যবস্থা। মাদকাসক্তি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা সবচেয়ে ভালো ও কার্যকর। কিভাবে এটা প্রতিরোধ করা যায়, এর জন্য সমাজে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। বড়দের দেখলে সালাম দেওয়া, ছোটদের আদর করা, সমাজের প্রত্যেকটা মানুষের সাথে কিভাবে চলতে হবে, নৈতিক আচার আচরণ সন্তানকে শিক্ষা দিতে হবে। সন্তানদের ছোটবেলা থেকে ধর্মীয় নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য অভিভাবক ও পরিবারের বয়স্ক সদস্যদের সচেষ্ট থাকতে হবে, যাতে করে ধর্মীয় এবং নৈতিক শিক্ষাগুলো সন্তানরা ঠিকমতো পায়। মোট কথা, ধর্মীয় নৈতিক শিক্ষার মধ্য দিয়ে ও অন্যান্য উপায়ে মাদক বিরোধী সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায়ে মসজিদ এবং মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব সমিতি প্রভৃতি সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থাগুলো নৈতিক শিক্ষার মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নানা অনুষ্ঠানের মাধ্যমে মাদককে না বলুন, মাদককে না বলুন, সামাজিক আন্দোলন, আমরা যদি স্থানীয় পর্যায়ে মসজিদ, মন্দির বা অন্যান্য যে স্থানীয় পর্যায়ের যে
পরিষদগুলো আছে আঞ্চলিক পর্যায়ে, সেগুলোতে আমরা যদি সমাজে যারা বসবাস করে তারা যদি ঠিকমতো দায়িত্ব পালন করে যে মাদককে না বলতে হবে, এই প্রতিক্রিয়া জনগণ বিশেষ করে তরুণদের উদ্বুদ্ধ করে, তাহলে দেখা যায় এই মাদক ব্যবস্থা প্রতিরোধ করা সম্ভব। এছাড়া সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, পোস্টার, বিলবোর্ড ও লিফলেট ইত্যাদির মাধ্যমে মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে। সচেতনতা সৃষ্টি, যে আমরা রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ, বিলবোর্ড, চলচ্চিত্র বা পোস্টার এগুলোর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে পারি। সচেতনতার মাধ্যমেই মাদকের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা, সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা করে শিশু কিশোরদের সেদিকে আকর্ষণ করতে হবে যাতে তারা মাদক গ্রহণ ও অন্যান্য খারাপ অভ্যাসের দিকে ঝুঁকে না পড়ে। একই সঙ্গে অশোভন চলচ্চিত্র প্রচার করা বন্ধ করতে হবে। এছাড়া মাদকাসক্তি প্রতিরোধে বিদ্যমান আইনি পদক্ষেপগুলো গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। এছাড়া সরকার কর্তৃক যে আইনি ব্যবস্থাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে, তাহলেই কেবল মাদকদ্রব্য বা মাদক সেবন প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, মাদকাসক্তি নিয়ন্ত্রণে আইনসমূহ কি কি আছে আমরা একটু দেখি। মাদকাসক্তি নিয়ন্ত্রণে যেগুলো আইনগুলো আছে আমরা একটু দেখি। বাংলাদেশে বর্তমানে মাদকাসক্তি একটি ভয়াবহ জটিল সমস্যা। বাংলাদেশ সরকার মাদকাসক্তি প্রতিরোধে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণের তিনটি কনভেনশন স্বাক্ষর করেছে। কয়টি কনভেনশন? তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার 1990 সালে মাদক বিরোধী সার্ক কনভেনশনও স্বাক্ষর করেছে। 1990 সালে মাদক বিরোধী সার্ক কনভেনশন সনেও স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে সর্বশেষ বিধিমালা 2013 প্রণয়ন করে তামাকজাত দ্রব্য পাবলিক প্লেসে এবং পাবলিক পরিবহনে ব্যবহার করলে বিধিতে বলা হয়েছে অফিস, আদালত, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র, হাসপাতাল, ক্লিনিক, বিমানবন্দর, নৌবন্দর, সমুদ্রবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী ক্ষেত্র, থিয়েটার, বিপণী বিতান, আবদ্ধ রেস্তোরাঁ, পাবলিক টয়লেট, শিশু পার্ক, মেলা, পাবলিক পরিবহনের জন্য অপেক্ষার স্থান এবং প্রয়োজন অনুযায়ী সরকার ঘোষিত স্থানসমূহে ধূমপান দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। যেসব এলাকাগুলোর স্থানগুলো উল্লেখ করা আছে সেসব এলাকায় ধূমপান করা যাবে না, তাহলে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। কোনো ব্যক্তি পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবেন না। শাস্তির ক্ষেত্রে বলা হয়েছে এই বিধান কেউ লঙ্ঘন করিলে তিনি অনধিক 300 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয় বা পুনঃ একই ধরনের অপরাধ যদি করে থাকে, একবার করলো তারপর আবার করলো বারবার করলো, তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হইবেন। অর্থাৎ যেই আইন করা আছে সেটার দ্বিগুণ হারে দণ্ডিত হবেন। ধূমপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। যে আমরা দেখি তামাকজাত দ্রব্যগুলো উৎপাদন করছে বা সেগুলো বিজ্ঞাপন প্রচার করছে, সেগুলো বন্ধ করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে নেশা বা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার চালাতে হবে। মাদক উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ছাত্রদের সামনে শিক্ষকের ধূমপানকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে। যে একজন টিচার যদি স্টুডেন্টের সামনে বা ছাত্রের সামনে ধূমপান করে তাহলে দেখা যায় সেই টিচারকে সম্মান করবে না স্টুডেন্টরা, এটাই স্বাভাবিক। ঔষধ হিসেবে উৎপাদিত ব্যবহৃত মাদক জাতীয় দ্রব্যের
মাদক জাতীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই পড়ি। আগামী ক্লাসে আমরা একাদশ অধ্যায় পড়ব। তোমরা অবশ্যই প্রত্যেকটা অধ্যায় ভালো করে রিডিং করবে, তাহলে তোমরা বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো সুন্দর করে অ্যান্সার দিতে পারবে। আজকে এই পর্যন্তই।